আজ আমি তোমাদের এক্সপ্লেন করতে চলেছি রিসেন্টলি 2025 সালে রিলিজ হয় একটি অসাধারণ সি ডিজাস্টার সার্ভাইভাল মুভির গল্প। ভাবো তো কেমন হবে যদি আমাদের পৃথিবীতে হঠাৎ করে মানুষকে দানবরা চলে আসে এবং তারা পৃথিবীর সমস্ত সমুদ্রগুলো দখল করে নেয় আর মানব জাতির জন্য ধ্বংস ডেকে নিয়ে আসে। তাহলে পুরো পৃথিবীর অবস্থা কেমন হবে? সমুদ্রের সকল জায়গাতে এই ভয়ানক দানবগুলো দেখা দিতে থাকে এবং একে একে মানুষদেরকে শেষ করতে থাকে। কিন্তু পরবর্তীতে কি ঘটেছিল, মানুষ কি এই ভয়ানক দানবদের মোকাবেলা করতে পেরেছিল, সেটাই আমরা দেখতে চলেছি আজকের এই গল্পটিতে। তো চলো ঘুরে আসা যাক ভয়ানক এক সি ডিজাস্টার মুভির গল্প থেকে। মুভির শুরুতে আমরা দুজন সায়েন্টিস্টকে দেখতে পাই যাদের নাম ছিল জুলিয়া এবং অস্কার। তারা দুজনে নর্থ পোলে একটা এক্সপেরিমেন্ট করছিল, যেখানে আমরা দেখতে পাই তারা পানির নিচে কিছু বিস্ফোরক ফেলছিল। কিন্তু তখনই তাদেরকে ফোন করে একটা অনেক বড় তুফানের সতর্কবার্তা দেওয়া হয় এবং তাদের বলা হয় তারা যেন দ্রুত সে জায়গা থেকে চলে আসে। এটা শুনে তারা দ্রুত তাদের জিনিসপত্রগুলো প্যাক করতে থাকে। এদিকে আমরা সেখানে সমুদ্রের নিচে একটা সাবমেরিন দেখতে পাই, যেখানে একটি রিসার্চ টিম সমুদ্রের তলদেশে রিসার্চ করছিল এবং তারা অদ্ভুত একটা জিনিস লক্ষ্য করে, সমুদ্রের তলদেশের পানি অদ্ভুতভাবে উপরের দিকে উঠে আসছে। অপরদিকে আমরা দেখতে পাই জুলিয়া যে স্ক্যানার লাগিয়েছিল সেটা অনেক অদ্ভুত আচরণ করছিল এবং অদ্ভুতভাবে সেখানকার বরফগুলো ফেটে যাচ্ছিল। এতে করে তারা পানির নিচে যে বমগুলো ফেলেছিল সেগুলো পানির তলদেশের স্রোতের কারণে উপরে এসে ব্লাস্ট হয়ে যায় এবং তারা দুজনে স্নো মোবাইল নিয়ে সেখান থেকে দ্রুত পালাতে থাকে। এদিকে বম ব্লাস্ট হওয়ার কারণে সেখানে থাকা বরফগুলো আরো দ্রুত ভাঙতে থাকে আর পানির তলদেশের স্রোতের কারণে বমগুলো উপরে উঠে আসায় সেখানে একটা অনেক বড় সুনামি দেখা দেয়, যার ফলে তাদের বেসটি পানির নিচে তলিয়ে যায় এবং কিছু বুঝে ওঠার আগেই তারা দুজনেও পানির নিচে তলিয়ে যায়। অপরদিকে আমরা দেখতে পাই ওই সাবমেরিনটিও বিস্ফোরণের জায়গার অনেক কাছে থাকায় সেটিও অনেক ক্ষতিগ্রস্ত হয় এবং আমরা দেখতে পাই ওই বিস্ফোরণটির ফলে পানির তলদেশে থাকা বিশাল এক দানব জেগে ওঠে এবং ওই ভয়ানক দানবটি তাদের সাবমেরিনের উপরে আক্রমণ করে এবং বারবার সাবমেরিনের উপরে আঘাত করার ফলে তাদের সাবমেরিনটিও ধীরে ধীরে ভাঙতে শুরু করে এবং দেখতে দেখতে সাবমেরিনটি পানির নিচে তলিয়ে যায় এবং সেখানে থাকা কারোরই আর কোনো খোঁজ পাওয়া যায় না। এরপরে আমরা আমেরিকার একটি নেভি কমান্ডার অফিসের দৃশ্য দেখতে পাই। সেখানে থাকা অফিসারের কাছে একটি নোটিশ আসে, যেটা দেখে সে জানতে পারে তাদের রিসার্চ সাবমেরিনটি নর্থ পোলের মাঝে কোথাও একটা হারিয়ে গেছে এবং সেখানে থাকা কারোরই আর কোনো খোঁজ পাওয়া যায়নি। তাই সে দ্রুত নতুন একটি টিম গঠন করে ওই হারানো সাবমেরিনটি খোঁজার জন্য, কেননা এই মিশনটি তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল। এরপরে আমরা ভিক্টর নামের একজনকে দেখতে পাই। ভিক্টর ওই হারানো সাবমেরিনটি খোঁজার মিশনে রওনা হয় এবং সে এই মিশনের লিডার ছিল। এরপরে আমরা সমুদ্রের মধ্যে তাদের সাবমেরিনটি দেখতে পাই। সাবমেরিনের উপরে ভিক্টর এবং কুস্কপ, যে কিনা এই মিশনের আরেকজন কমান্ডার ছিল, তারা আবহাওয়া চেক করছিল। তারা পর্যবেক্ষণ করে দেখতে পায় আবহাওয়ার পরিস্থিতি খুবই ভালো, তাই তারা দ্রুত সাবমেরিনটি সমুদ্রের তলদেশে নিয়ে যায় এবং ভিক্টর সবাইকে কমান্ড করে তারা যেন সমুদ্রের তলদেশ থেকে কোনো গ্যাস উঠছে কিনা সেটা লক্ষ্য করে, কেননা যে সাবমেরিনটি হারিয়েছে সেটার থেকে গ্যাসের বুদবুদ ওঠার কথা। এদিকে আমাদের আবারও নর্থ পোলের দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা দেখতে পারি অস্কার এবং জুলিয়া এখনো বেঁচে আছে। তারা সেই সময় কোনোভাবে বেঁচে গিয়েছিল এবং এখন তারা তাদের বাকি ক্রু মেম্বারদের খোঁজার চেষ্টা করছিল, কিন্তু সেখানে কোনো মানুষের অস্তিত্বই ছিল না। তারা খুঁজতে খুঁজতে হঠাৎ করে একটা ট্র্যাকিং ডিভাইস খুঁজে পায়। এদিকে আমাদের আবারও ভেক্টরদের সাবমেরিনের দৃশ্য দেখানো হয়। তারা যখন নর্থ পোলের দিকে পানির আরো অনেক গভীরে চলে আসে, সাবমেরিনে থাকা ক্রু মেম্বাররা অনেক ঘাবড়ে যায়, কেননা তারা যে জায়গাটিতে ছিল সেখানে আজবভাবে অনেক তিমি মাছ ছিল, যেটা তাদের সাবমেরিনের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। আর তাদের আজব হওয়ার কারণটা ছিল যে তারা যে গভীরতায় ছিল এই গভীরতায় একসাথে এতগুলো তিমি মাছ থাকার কথা না। এদিকে ওই ভিক্টর সাবমেরিনটিকে আরো গভীরে নিয়ে যেতে বলে, যাতে করে এখানে কোনো বিপর্যয় না ঘটে। কিন্তু তিমিগুলো আজবভাবে তাদের সাবমেরিনে ধাক্কা দিচ্ছিল, যেন তারা তাদেরকে আরো গভীরে যেতে নিষেধ করছিল। এদিকে ক্রু মেম্বাররা ধীরে ধীরে সাবমেরিনটিকে আরো গভীরে নিয়ে যেতে থাকে, কিন্তু তিমিগুলো তাদের সাবমেরিনে আরো জোরে জোরে আঘাত করতে থাকে। এতে ভিক্টর তার ক্রু মেম্বারদেরকে বলে সাবমেরিনের সাইরেন বাজাতে, যাতে করে সাবমেরিনের সাইরেনের আওয়াজে ভয় পেয়ে তিমিগুলো সেখান থেকে দূরে চলে যায় এবং এই বুদ্ধিটা কাজও করে। তিমিগুলো সেখান থেকে দূরে সরে যেতে থাকে, তবে সেটা সাইরেনের ভয়ে না, বরং সেখানে অনেক জোরে একটা গর্জন
শোনা যায়। এতে করে সাবমেরিনটিও কেঁপে ওঠে। কেউ বুঝতেই পারছিল না যে এটা কিসের আওয়াজ ছিল। তবে কিছুক্ষণের মধ্যে তারা সাবমেরিনের আশেপাশে অনেক বৃহৎ আকারে কিছু একটার অস্তিত্ব বুঝতে পারে এবং তারা কিছুক্ষণ পর্যবেক্ষণ করে বুঝতে পারে এই বৃহৎ আকৃতির দানবটি আসলে একটি মাইথোলজিক্যাল ক্রিয়েচার, যার নাম হচ্ছে ক্র্যাকেন, এবং এগুলোর হাজার হাজার বছর আগে বিলুপ্ত হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু এই মাইথোলজিক্যাল ক্রিয়েচারটি মূলত সমুদ্রের তলদেশে ঘুমিয়েছিল এবং মুভির শুরুর ওই বম ব্লাস্টগুলোর কারণে এই ক্রিয়েচারটি তার হাজার বছরের ঘুম থেকে জেগে উঠেছিল। তারা ওই ক্রিয়েচারটিকে দেখে অনেক ঘাবড়ে যায় এবং ভেক্টর দ্রুত তাদের সাবমেরিনটিকে সেখান থেকে সরিয়ে নিতে বলে, যাতে করে ক্র্যাকেন কোনোভাবে তাদের অস্তিত্ব বুঝতে না পারে। এরপরে তারা তাদের সাবমেরিনটিকে সেখান থেকে আস্তে আস্তে সরিয়ে নেওয়ার চেষ্টা করতে থাকে, কিন্তু তারা এখন যে জায়গাটিতে ছিল সেই জায়গাটি সম্পূর্ণই বরফে ঢাকা ছিল এবং তারা ধীরে ধীরে মুভ করতে করতে ওই বিস্ফোরণের জায়গাটিতে চলে আসে, যেখানে তারা তাদের সাবমেরিনটিকে উপরের দিকে ওঠালে তারা তাদের টেলিস্কোপ থেকে অস্কার এবং জুলিয়াকে দেখতে পায়। ফলে সাবমেরিনের কয়েকজন ক্রু মেম্বার অস্কার এবং জুলিয়ার কাছে যায় এবং তারা তাদের কাছ থেকে জানতে পারে কিভাবে বরফে ফাটল ধরার কারণে বম ব্লাস্ট হয়ে তাদের সকল ক্রু মেম্বাররা মারা গেছে। তাদের কথা শুনে ভেক্টর বুঝতে পারে তাদের সেই মিশনে আসা সাবমেরিনটি এখান থেকে হারিয়ে গেছে। এরপরে সাবমেরিনের ক্রু মেম্বাররা অস্কার এবং জুলিয়াকে তাদের সাবমেরিনের মধ্যে নিয়ে নেয় এবং তারা আবারও তাদের হারিয়ে যাওয়া সাবমেরিনটি খুঁজতে বের হয়। তারা আবারও যখন পানি নিচে যাচ্ছিল তখন গুসকপ এসে ভেক্টরকে বলে তাদের উচিত হেড অফিসে আগে ক্র্যাকেনের বিষয়ে সবকিছু জানানো, কেননা যে কোনো মুহূর্তে একটা বিপর্যয় ঘটে যেতে পারে। কেননা ওই মাইথোলজিক্যাল ক্রিয়েচারটি এতটাই বড় যে তাদের সাবমেরিনটা এক মুহূর্তে সেটা গিলে খেয়ে ফেলতে পারে। কেননা ভেক্টর আর বিষয়টি টানতে চাচ্ছিল না, কারণ যে সাবমেরিনটি হারিয়েছে তার মধ্যে তার বড় ভাইও ছিল, তাই সে একেবারেই লেট করতে চাচ্ছিল না। সে সকলকে বলে হয়তো সাবমেরিনে থাকা মানুষগুলো অনেক বড় বিপদে আছে এবং দ্রুতই তাদেরকে রেস্কিউ করা দরকার, আর তারা ক্র্যাকেনের থেকে এখনো অনেক দূরে চলে এসেছে, তাই সে তাদের মিশনটি চালিয়ে যেতে চায়। ফলে তারা আবারও তাদের সাবমেরিনটি সমুদ্রের তলদেশে নিয়ে যায় এবং তারা তাদের সার্চ চালু করে দেয়। তারা ম্যাপ দেখে সাবমেরিনটি নিয়ে আগাচ্ছিল, কিন্তু কিছুক্ষণ যাওয়ার পরে তারা হঠাৎ আবারও বিকট আওয়াজ শুনতে পায়। মূলত ক্র্যাকেন তাদের পেছনেই ছিল এবং ক্র্যাকেন তাদেরকে ফলো করছিল। ভেক্টর তখন সকলকে অর্ডার করে তারা যেন কোনো বরফের ফাটলের মধ্যে তাদের সাবমেরিনটি দ্রুত নিয়ে যায়। তারা যখন লুকানোর জন্য ব্যস্ত হয়ে ওঠে তখন তারা লক্ষ্য করে সমুদ্রের মাঝখানে একটা অয়েল রিগ রয়েছে আর ক্র্যাকেন তাদের দিকে এগিয়ে যাচ্ছিল। এরপরে আমাদের অয়েল রিগের দৃশ্য দেখানো হয়, যেখানে অনেকজন মানুষ কাজ করছিল। সেখানে থাকা একজন জানলা দিয়ে বাইরে দেখলে ক্র্যাকেনকে দেখে তার তো আত্মা কেঁপে ওঠে এবং দেখতে দেখতে ক্র্যাকেন অয়েল মাইনটির উপরে হামলা করে। আর আমরা দেখতে পাই ক্র্যাকেন এতটাই বিশাল ছিল যে তার হাত থেকে বাঁচা একেবারে অসম্ভব এবং সেটা মুহূর্তের মধ্যে ওই অয়েল রিগটিকে ধ্বংস করতে থাকে। আর দেখতে দেখতে সেখানে একটা অনেক বড় বিস্ফোরণ হয় এবং সেখানে থাকা সকলে মারা যায়। এদিকে ভেক্টররা তাদের সাবমেরিন থেকে এই দৃশ্য দেখে তারা তো অনেক ভয় পেয়ে যায়, কেননা তারা এতদিন যাবত যে মাইথোলজিক্যাল ক্রিয়েচার সম্পর্কে শুধুমাত্র বইয়ে পড়েছে সেটা আজ তারা নিজের চোখে দেখছিল। এই ভয়ানক দৃশ্য দেখে ভেক্টররা তো বুঝতেই পারছিল না যে তারা এখন কি করবে। আর কোনো কিছু বুঝে ওঠার আগে ক্র্যাকেন তাদেরকে আবারও লক্ষ্য করে ফেলে এবং সেটা তাদের আবার পিছু নেয়। তাই তারা দ্রুত সাবমেরিনটি ঘুরিয়ে নেয় এবং সেখান থেকে পালাতে থাকে, কিন্তু ক্র্যাকেন তার বিশাল আকৃতির টেন্টিকল দিয়ে তাদের উপরে আঘাত করছিল। এতে সাবমেরিনটি কাঁপতে শুরু করে এবং সকলে অনেক ভয় পেয়ে যায়। গুসকপ তখন ভেক্টরের কাছে এসে বলে এই সব কিছু তার জন্যই হয়েছে। গুসকপ এই মুহূর্তে আর কথা না বাড়িয়ে সে সকলকে বলে টর্পিডো লঞ্চ করার কথা এবং সকলে মিলে দ্রুত ক্র্যাকেনের উপরে টর্পিডো লঞ্চ করে দেয়। টর্পিডো গুলো সোজা ক্র্যাকেনের কাছে গিয়ে বিস্ফোরণ করে। এতে সবাই ভাবতে শুরু করে ক্র্যাকেন হয়তো মরে গেছে, তাই সবাই একটু রিল্যাক্স করে। কিন্তু কিছুক্ষণের মধ্যে একজন ক্রু মেম্বার বলে ক্র্যাকেন এখনো মুভ করছে। এতে গুসকপ আবারও ক্র্যাকেনের উপরে টর্পিডো লঞ্চ করতে বলে, কিন্তু তাতেও ক্র্যাকেনের কিছুই হয় না। এতে করে সকলে অনেক ভয় পেয়ে যায়। তখন ভেক্টর আবারও বলে তাদেরকে পালাতে হবে। তখন সকলেই মরিয়া হয়ে সাবমেরিনটিকে দ্রুত সেখান থেকে নিয়ে যেতে চাইলে ক্র্যাকেন তাদের সাবমেরিনটির উপরে অনেক জোরে আঘাত করে। এতে তাদের সাবমেরিনটি অনেক ক্ষতিগ্রস্ত হয় এবং এক পর্যায়ে তাদের সাবমেরিনটি
নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং এক পর্যায়ে সাবমেরিনটি সমুদ্রের তলদেশে গিয়ে অনেক জোরে আছড়ে পড়ে। এদিকে ক্র্যাকেন তখনও তাদের সাবমেরিনের উপরে বারবার আঘাত করছিল, এতে করে সাবমেরিনের সব ইঞ্জিনগুলো নষ্ট হয়ে যায়। তারা হেড অফিসে দ্রুত সিগন্যাল পাঠানোর চেষ্টা করে এবং তারা দ্রুত ইমার্জেন্সি সিস্টেম অন করে দেয়। এদিকে ক্র্যাকেন তাদের সাবমেরিনটি আঁকড়ে ধরে, ফলে সকলেই ভাবতে থাকে তাদের হয়তো আর কোনো বাঁচার উপায় নেই, কেননা ইঞ্জিন রুমে আগুন লেগে গিয়েছিল। আর ইঞ্জিনে যদি আগুন লেগে নষ্ট হয়ে যায় তাহলে তো তারা আর ফিরতেই পারবে না, এবং তারা অনেক চেষ্টার পরে ইঞ্জিন রুম এবং টর্পিডো রুমের আগুন নেভাতে সাকসেসফুল হয়। এরপরে আমরা দেখতে পাই জুলিয়া সকলের ট্রিটমেন্ট করছিল এবং সকলের ট্রিটমেন্ট শেষে সে ভেক্টরের কাছে যায়। যেহেতু ভেক্টরও আঘাত পেয়েছিল, সে তার ট্রিটমেন্ট করতে করতে ভেক্টরকে বলে তাদের এই মুহূর্তে এই মিশনটি বন্ধ করে দেওয়া উচিত, কেননা এই মুহূর্তে আর হয়তো সেই সাবমেরিনের কেউ বেঁচে নেই। এটা শুনে ভেক্টর তো অনেক ভেঙে পড়ে, কিন্তু তখনই সেখানে একজন ক্রু মেম্বার চলে আসে এবং সে ভেক্টরকে বলে কন্ট্রোল রুমে অনেক অদ্ভুত একটা সিগন্যাল পাওয়া যাচ্ছে, কিন্তু সেটা কিসের সিগন্যাল তারা কেউই বুঝতে পারছে না। এতে ভেক্টর কন্ট্রোল রুমে গিয়ে সিগন্যালটি চেক করলে বুঝতে পারে এই সিগন্যাল তার বড় ভাই অ্যালেক্স পাঠাচ্ছে এবং তারা পুরোপুরিভাবে সুরক্ষিত আছে। ভেক্টর সকলকে বলে তারা এই মিশনটি সম্পূর্ণ করবে, কিন্তু সকলে এই মুহূর্তে ফিরে যেতে চাচ্ছিল, কেননা এই মুহূর্তে এই জায়গায় থাকা মানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়া। ভেক্টর তখন সবাইকে বলে আমরা যখন নেভিতে এসেছিলাম আমরা তখন প্রতিজ্ঞা করেছিলাম আমরা আমাদের দায়িত্বে অটুট থাকবো। সে সকলকে বলে আমরা যদি এই মুহূর্তে এখানে আটকে পড়ি আর আমাদের সাবমেরিনটিও যদি কাজ করা বন্ধ করে দেয়, তখন যদি আমাদের কোনো টিমমেটরা আমাদের বাঁচাতে না আসে তখন আমাদের কেমন লাগবে। ভিক্টরের এই কথাগুলো শুনে সকলে অনেক মোটিভেট হয়ে যায় আর সকলে আবারও তাদের রেস্কিউ মিশনটি চালু করে। তারা সকলে মিলে সাবমেরিনের ইঞ্জিনটি আবারও ঠিকঠাক ভাবে সেট আপ করার পর তাদের সার্চ মিশনটি আবারও চালু করে এবং দেখতে দেখতে তাদের সাবমেরিনটি পানির 1000 মিটার নিচে নেমে আসে। এতে ক্রু মেম্বাররা ভেক্টরকে জানায় তারা তাদের সাবমেরিনের ম্যাক্সিমাম লিমিটে পৌঁছে গেছে এবং তাদের সামনে ছিল বিশাল বড় একটা ফাটল। তারা এর নিচে আর যেতে পারবে না। যেহেতু তারা তাদের সাবমেরিনের ম্যাক্সিমাম লিমিটে পৌঁছে গিয়েছিল, তাই পানির প্রেসারের কারণে তাদের সাবমেরিনের বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে থাকে। পানির প্রেসার এতটাই বেশি ছিল যে সাবমেরিনের কিছু কিছু নাট খুলে যাচ্ছিল পানির প্রেসারের কারণে। এতে ভেক্টর সকলকে বলে তাদের সাবমেরিনটি আর একটু উপরে নিয়ে যেতে, যাতে করে তারা ম্যাক্সিমাম লিমিটের থেকে একটু উপরে থাকে। আর সে এক ধরনের বিশেষ স্যুট পরে ওই ফাটলের মধ্যে যাবে এবং সে গিয়ে দেখবে ওই ফাটলের মধ্যে সেই সাবমেরিনটি আছে কিনা, কেননা সিগন্যালটি এই ফাটলের মধ্যে থেকেই আসছিল। এরপরে আমরা দেখতে পাই ভিক্টর সাবমেরিনের থেকে বাইরে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। তখন গুসকপ তার কাছে এসে বলে তো আমার মনে হয় না তুমি এটা ঠিক করছো, আমার মনে হয় না ওই সাবমেরিনটি এখনো ঠিক রয়েছে, কেননা প্রত্যেকটি সাবমেরিনেরই একটা স্পেশাল লিমিট রয়েছে। সে বলে এই ফাটলটি অন্তত পক্ষে 5000 মিটার গভীর, এত নিচে সাবমেরিনটি ঠিক থাকার কথাও না। আর ভেক্টর সেখানে গেলে সে নিজেও মারা যেতে পারে, কিন্তু ভেক্টর শেষবারের মতো একটা চেষ্টা করে দেখতে চাচ্ছিল। এতে পেছন থেকে ওকি নামের একজন বলে সেও ভেক্টরের সাথে যেতে চায়। এরপরে আমরা দেখতে পাই ভেক্টররা ওই খাদের মধ্যে নেমে পড়ে যেখানে একেবারে অন্ধকার ছিল। এরপরে তারা ধীরে ধীরে ওই ফাটলে 2000 মিটার গভীরে চলে যায় এবং সেখানে গিয়ে তারা দেখতে পায় সেখানে অনেকগুলো পরিত্যক্ত ভাঙা জাহাজ রয়েছে, এমনকি সেখানে কিছু সাবমেরিনও রয়েছে। এরপরে তারা সেখানে সাবমেরিনটি খুঁজে না পেলে তারা আরো গভীরে যায় এবং আরো 1000 মিটার নিচে যাওয়ার পরে তারা সেখানে তাদের ওই সাবমেরিনটি দেখতে পায়। এতে ভিক্টর অনেক খুশি হয়, কেননা তার ধারণায় সঠিক হয়েছে এবং তারা সেখানে গিয়ে ওই সাবমেরিনটির সাথে তাদের ওই স্পেশাল বোটটি অ্যাটাচ করে নেয় এবং তারা অনেকক্ষণ চেষ্টা করার পরে সাবমেরিনটির দরজা খুলে তারা ভেতরে দেখতে পায় সেখানে এখনো অনেকজনই বেঁচে আছে এবং ভেক্টর দেখতে পায় সেখানে তার বড় ভাইও রয়েছে। এটা দেখে সে তো অনেক খুশি হয় এবং ওই সাবমেরিনের মধ্যে থাকা ভেক্টরের বড় ভাই অ্যালেক্স এবং বাকিরাও তাদেরকে দেখে অনেক খুশি হয় এবং এই নিউজটি ভেক্টরদের সাবমেরিনে জানতে পারলে সকলে অনেক খুশি হয়। ভেক্টররা দ্রুত সকলকে রেস্কিউ করতে থাকে, কিন্তু তাদের ওই স্পেশাল বোটটিতে সকলকে একেবারে নিয়ে যাওয়া সম্ভব ছিল না। এতে ভেক্টর ওকিকে বলে সে যেন তাদেরকে তাদের সাবমেরিনে রেখে আসে এবং আবারও ফিরে এসে সে যেন তার
বড় ভাই এবং তাকে সহ বাকিদেরকে আবারও নিয়ে যায়। ভেক্টরের কথা মতো বাকিদেরকে নিয়ে সাবমেরিনের উদ্দেশ্যে রওনা হয়। এদিকে ভেক্টররা ওই সাবমেরিনের মধ্যে অপেক্ষা করতে থাকে। ভেক্টর অ্যালেক্সকে বলে তারা এখানে অনেক বড় একটা ক্র্যাকেনকে দেখেছে এবং তাদেরকে দ্রুত প্রস্তুতি নিতে হবে, কেননা যে কোনো মুহূর্তে ক্র্যাকেন আবারও তাদের উপরে আক্রমণ করতে পারে। অ্যালেক্স ভেক্টরকে বলে তাদের কাছে একটা স্পেশাল প্লাজমা ওয়েপেন রয়েছে, সেটা দিয়ে হয়তো কোনো কিছু করা যেতে পারে। অপরদিকে ওকি সকলকে নিয়ে ওই সাবমেরিনে পৌঁছে যায়, কিন্তু জুলিয়া তাদের মধ্যে ভেক্টরকে দেখতে না পেয়ে অনেক ঘাবড়ে যায়। সে যখন জানতে পারে ভেক্টর ওই সাবমেরিনে রয়ে গেছে এবং তার সাথে আরো কিছু ক্রু মেম্বারও রয়েছে, সে অনেক দুশ্চিন্তায় পড়ে যায়। এদিকে আমরা দেখতে পাই ওই ক্র্যাকেনটি তাদের আশেপাশেই রয়েছে আর তাদের আশেপাশে শব্দ অনুভব করার চেষ্টা করছে। এরপরে ওকি আবারও ভেক্টরদের নেওয়ার জন্য রওনা হয়, কিন্তু তারা যখন 1000 মিটার নিচে আসে তখন তারা আবারও ভয়ানক এক গর্জনের আওয়াজ শুনতে পায়। এতে তারা বুঝতে পারে এটা আসলে ক্র্যাকেনের আওয়াজ। অপরদিকে সাবমেরিনে থাকা ঘুসকোবরাও এই আওয়াজ শুনতে পারে এবং তারা মনিটরে সবকিছু চেক করতে থাকে এবং কিছুক্ষণের মধ্যেই তারা দেখতে পায় ক্র্যাকেনটি তাদের সাবমেরিনের একেবারে সামনে চলে এসেছে। ঘুসকপ সকলকে বলে তাদেরকে দ্রুত এখান থেকে মুভ করতে হবে, কিন্তু তারা মুভ করার আগে ক্র্যাকেনটি সেখান থেকে যাওয়ার সময় তাদের উপরে একটা বিশাল আকার পাথর এসে পড়ে, যার ফলে তাদের সাবমেরিনের উপরে পানির প্রেসার বেড়ে গেলে সাবমেরিনটিতে আবারও গোলযোগ দেখা দিতে শুরু করে এবং বিভিন্ন জায়গা দিয়ে পানি প্রবেশ করতে শুরু করে। অপরদিকে ওকিরা ওই সাবমেরিনটির কাছে পৌঁছে যায়, কিন্তু সাবমেরিনটি তাদের ওই সাবমেরিনটির সাথে অ্যাটাচ করার সময় তাদের ফেলে যাওয়া একটি ট্র্যাকিং ডিভাইস অ্যাক্টিভেট হয়ে যায় আর সেটার আলো গিয়ে ক্র্যাকেনের চোখে পড়ে। এতে করে ক্র্যাকেন সোজা সেই দিকে যেতে থাকে। এদিকে ঘুসকোবরা মনে করতে থাকে ক্র্যাকেন হয়তো সেখান থেকে চলে গেছে। ঘুসকপ সকলকে অর্ডার দেয় সাবমেরিনটিকে যতটা সম্ভব উপরে নিয়ে যাওয়ার জন্য। এদিকে ওকিরা যখন বাকিদেরকে উদ্ধার করার জন্য ওই সাবমেরিনটির ভিতরে যাবে তখন সে লক্ষ্য করে ক্র্যাকেনটি তাদের কাছে চলে এসেছে। এতে করে সে তো অনেক ভয় পেয়ে যায়। এদিকে ভেক্টর এবং অ্যালেক্স ওই ওয়েপেন রুমটির কাছাকাছি পৌঁছে যায় এবং তারা আরেকটি পাইপলাইনের মধ্য দিয়ে হামাগুড়ি দিয়ে ওই ওয়েপেন রুমে গেলে প্লাজমা ওয়েপেনটি অন করতে পারবে। এদিকে ওকিরা যত দ্রুত সম্ভব বাকিদেরকে তাদের স্পেশাল বোটে তুলতে থাকে। এদিকে ভেক্টর এবং অ্যালেক্সও ওয়েপেন রুমে পৌঁছে যায় এবং তারাও ক্র্যাকেনের গর্জন শুনতে পায় এবং তারা যত দ্রুত সম্ভব ওয়েপেনটি অ্যাক্টিভেট করার চেষ্টা করতে থাকে। অপরদিকে ক্র্যাকেন তাদের সাবমেরিনটির উপরে হামলা শুরু করে দেয় এবং ক্র্যাকেনটি তাদের একেবারে আঁকড়ে ধরেছিল এবং এই মুহূর্তে অনেক কষ্ট করে ভেক্টর এবং অ্যালেক্স প্লাজমা ওয়েপেনটি অ্যাক্টিভেট করতে সাকসেসফুল হয়ে যায়। ক্র্যাকেনটি অনেক জোরে জোরে সাবমেরিনের উপরে আক্রমণ করতে থাকে, কিন্তু ততক্ষণে তাদের ওই প্লাজমা ওয়েপেনটি পুরোপুরিভাবে অ্যাক্টিভেট হয়ে গিয়েছিল এবং আমরা দেখতে পাই সেখানে অনেক বড় একটা বিস্ফোরণ হয়। আর ওই প্লাজমা ওয়েপেনটি এতটাই শক্তিশালী ছিল যে ক্র্যাকেনের পুরো শরীর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। তাদের এই প্লাজমা ওয়েপেনটি এতটাই শক্তিশালী ছিল যে তাদের এই প্লাসটি স্পেস থেকেও দেখা যায়। কিন্তু তাদের বিপদ এখনো শেষ হয়নি, কেননা অ্যালেক্স দেখতে পায় তাদের ওই প্লাজমা ওয়েপেনটি অ্যাক্টিভেট করার ফলে তাদের ওই সাবমেরিনটির অটো ডিস্ট্রাকশন সিস্টেমটিও অ্যাক্টিভেট হয়ে যায়। তারা দ্রুত সেখান থেকে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু সেখানে অনেক দ্রুতই পানি ভরে যাচ্ছিল। তবে অনেক চেষ্টার পরে তারা দুজনে শেষমেশ ওকির বোটে উঠতে সাকসেসফুল হয়ে যায়। তবে তারা যখন তাদের বোটটি নিয়ে সেখান থেকে চলে যাবে তারা লক্ষ্য করে তাদের বোটের ওই অ্যাটাচমেন্টটি আর খুলতে যাচ্ছে না। তবে শেষমেশ তাদের সাবমেরিনটি ব্লাস্ট করার আগের মুহূর্তে তারা তাদের স্পেশাল বোটটি ডিট্যাচ করতে সাকসেসফুল হয়ে যায়। এদিকে জুলিয়া এবং ঘুসকোবরা সারফেসে এসে তাদের ওই স্পেশাল বোটটির জন্য অপেক্ষা করছিল এবং কিছুক্ষণ অপেক্ষা করার পরে জুলিয়া দূরে তাদের ওই স্পেশাল বোটটি দেখতে পায়। এতে করে সকলে উল্লাসে মেতে ওঠে, কেননা তারা সকলেই শেষমেশ বেঁচে ফিরে আসতে পেরেছে এবং আমরা দেখতে পাই তারা তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। অ্যান্ড এরই মাধ্যমে আমাদের এই মুভিটি শেষ হয়।